আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার 99.3% ইউরেনিয়াম হলো ইউরেনিয়াম-238, যা দিয়ে পরমাণু বিদ্যুৎ বা বোমা কোনোটাই বানানো যায় না, কাজ হয় না। কাজ চালানোর জন্য আমাদের প্রয়োজন ইউরেনিয়াম-235, যা প্রকৃতিতে মাত্র 0.7%ই পাওয়া যায়। ইউরেনিয়াম-235 এবং ইউরেনিয়াম-238 আইসোটোপের রাসায়নিক বৈশিষ্ট্য হুবহু এক। কেবলমাত্র ওজনে ইউরেনিয়াম-235 সামান্য একটু, মাত্র 1.26% হালকা। এই সামান্য ভরের পার্থক্যকে কাজে লাগিয়েই ইউরেনিয়াম পরিশোধন করা হয়, যা অত্যন্ত জটিল প্রক্রিয়া। ইউরেনিয়ামকে প্রথমে UF6 গ্যাসে রূপান্তর করে সেন্ট্রিফিউজ মেশিনের ভেতর তীব্র গতিতে ঘোরানো হয়। এই মেশিনগুলো মিনিটে 60,000 থেকে 90,000 RPM এ ঘুরতে হয়। শব্দের গতি থেকে দ্রুত গতির ঘোরার কারণে সামান্য ত্রুটি হলেও পুরো মেশিনটি বিস্ফোরিত হতে পারে। এমন একটি নিখুঁত এবং অতি সংবেদনশীল রোটর নতুন করে তৈরি করা একটি চরম কঠিন কাজ। এই সেন্ট্রিফিউজগুলো বানাতে সাধারণ লোহা বা স্টিল কাজে দেয় না। এর জন্য প্রয়োজন হয় কার্বন ফাইবার বা ম্যারেজিং স্টিল, বিশেষ এক ধরনের অ্যালুমিনিয়াম অ্যালয়, যা প্রচণ্ড ঘূর্ণি বল সহ্য করতে পারে। এই উপাদানগুলো আন্তর্জাতিকভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যে কোনো দেশ চাইলেই এই উপাদানগুলো হাতে পাবে না। চোরাই পথে এই উপাদানগুলো নিজের দেশে মজুত করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন কাজ। মাত্র একটি সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম পরিশোধন করা যায় না। এর জন্য হাজার হাজার সেন্ট্রিফিউজ পাইপের মাধ্যমে একটির পর একটি সিরিজে জুড়ে দিতে হয়, যাকে ক্যাসকেড বলা হয়। এই হাজার হাজার মেশিনের ভেতরে গ্যাসের চাপ, তাপমাত্রা এবং ঘূর্ণায়মান যে গতি রয়েছে, ন্যানো সেকেন্ডের নিখুঁত যে স্কেনাইজ রয়েছে তা দিয়ে করতে হয়। এটি মেশিনের সামান্য গরমিল হলে পুরো ক্যাসেটেরটি ডমিনো ইফেক্টের মাধ্যমে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই জন্য এই প্রযুক্তি আয়ত্ত করা এবং সেটআপ তৈরি করতে যুগের পর যুগ লাগে। ইরানের মতো দেশের 40 বছরের বেশি সময় লেগেছে তাদের এই সেন্ট্রিফিউজ প্রযুক্তি আয়ত্ত করতে এবং এর যে অবকাঠামো রয়েছে তা তৈরি করতে। দেখুন, প্রযুক্তিগত অভিজ্ঞতা, যে ট্যাকটিক নলেজ রয়েছে, ব্লুপ্রিন্ট বা খাতা কলমে থাকলেই সেন্ট্রিফিউজ চালানো যায় না। এটি তৈরি এবং ক্যালিব্রেট এবং রক্ষণাবেক্ষণ করার জন্য বছরের পর বছর ধরে বিজ্ঞানীদের বাস্তব অভিজ্ঞতা বা ট্যাসিট নলেজ অর্জন করতে হয়। তা ল্যাব ধ্বংস হলে রাতারাতি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে চুক্তি করেছে, সেই চুক্তির শর্ত অনুযায়ী একেবারে প্রথম দিকেই বা ধরুন শেষ দিকেই যদি ইরান তার সেন্ট্রিফিউজগুলো এবং পরমাণু অবকাঠামোগুলো ধ্বংস করে দেয়, সেটি আগামী 12 বছরেও ইরান চাইলে রাতারাতি ফিরিয়ে আনতে পারবে না। দেখুন, যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে ইরান যদি তার ইউরেনিয়াম কর্মসূচি বন্ধ করে দেয় বা ধ্বংস করে দেয়, সেটি তার জাতীয় রক্ষা কবচ হিসাবে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা প্রকাশ করতে পারে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয় তার ইউরেনিয়াম প্রযুক্তি আয়ত্ত করা এটি জাতীয় একটি গর্ব এবং সম্পদের মতো, যেটি তারা রাতারাতি কোনোভাবেই ছাড়বে না। আর এই জন্যই ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যদিও বর্তমানে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তারপরও তারা ইউরেনিয়াম যে কর্মসূচি রয়েছে, ইউরেনিয়ামের যে কার্যক্রম রয়েছে, সেটা বন্ধ করবে না, সেটি অব্যাহত থাকবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA নতুন করে ইরানের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল। তবে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়েছে। ইরানের কোনো পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক সংস্থার কোনো সদস্য প্রবেশ করতে পারবে না। রাশিয়ার সহযোগিতায় বর্তমানে যে বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চলছে ইরানের ভেতর, সেটিতে পরিদর্শনের অনুমতি রয়েছে। তবে ইউরেনিয়াম পরিশোধনের যে সকল স্থাপনা রয়েছে, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। এবং এই বিষয়কে কেন্দ্র করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার অনুযায়ী ইরানের পরমাণু যে কর্মসূচি রয়েছে তা স্থবির আগের অবস্থায় থাকবে। এখানে কোনো
ধরনের পরিবর্তন হবে না চূড়ান্ত চুক্তির পূর্বে। এবং লেবাননের ভেতর ইসরায়েলের হামলা অব্যাহত থাকা এবং সার্বিক পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আসলে কতটা দ্রুত পরিবর্তন হয়ে যায় এবং এই চুক্তি থেকে বেরিয়ে যায় সেই বিষয়গুলোকে কেন্দ্র করে ইরান এখনও যুক্তরাষ্ট্রের উপর আত্মবিশ্বাসী নয়। কোনো সামরিক বিশেষজ্ঞ এবং ইরানের অভ্যন্তর থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড তারা বিশ্বাস করে না। বাস্তবিক অর্থে এই জন্যই তারা এই রক্ষণশীলভাবে তাদের পরমাণু কর্মসূচির যে অবস্থান রয়েছে তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বা আগের অবস্থানে থাকবে। দেখুন, ইরানের এই সিদ্ধান্ত সরাসরি যুক্তরাষ্ট্রের এই চুক্তি এবং তাদের যে নীতি রয়েছে ইসরায়েল বিষয়কে কেন্দ্র করে সেখানে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং তারা ইসরায়েলের উপর কঠিনভাবে চাপও দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে সেই যুদ্ধবিরতির চুক্তির অন্যতম বড় শর্ত ছিল সকল ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে। লেবাননও সেই ফ্রন্টে যুক্ত ছিল। ইসরায়েল সরাসরি এই যুদ্ধবিরতির চুক্তির শর্ত প্রত্যাখ্যান করে ঘোষণা দিয়েছে লেবাননের অভ্যন্তরে তাদের সৈন্য থাকবে এবং তারা হামলাও অব্যাহত রাখবে। গতকালকে তারা কিন্তু এটি অব্যাহত রেখেছিল। এমতো অবস্থায় ইরানের সঙ্গে এই চুক্তিটি বানচাল হয়ে যেতে পারে বা চুক্তি ভেঙে যেতে পারে এই শঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র নজিরবিহীনভাবে ইসরায়েলকে কূটনীতিকভাবে একটি শক্তিশালী চাপ দিয়েছে। পুরো পৃথিবীর বেশিরভাগ দেশ ইসরায়েলকে পছন্দ করে না। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পই ইসরায়েলের একমাত্র কাছের ব্যক্তি এবং ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। এই কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত সময়ের মধ্যে লেবাননের যুদ্ধবিরতি করা এবং সেখান থেকে পিছু হটার জন্য তাগিদ দেন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে স্টেটমেন্টও দেওয়া হয়েছে। What I will say, and this does bother me, is that you've seen people within Bibi's cabinet who have come out and attacked the deal and in some ways very personally attacked the President of the United States. And I guess my message to them would be twofold. Number one, Donald J. Trump is the only head of state in the entire world who is sympathetic to the nation of Israel at this moment in time. And he happens to be the head of state of the world's superpower. If I was in the cabinet of the Israeli government, I might not be attacking the only powerful ally that I have anywhere left in the entire world. ইসরায়েল মাত্র 90 লক্ষের মানুষের একটি দেশ, ছোট দেশ। এই দেশটি বোমা মেরে সকল সমস্যার সমাধান করতে চাইলে তা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশের সমর্থন যদি ইসরায়েল হারিয়ে ফেলে যুদ্ধক্ষেত্রে তারা ঠিক কতক্ষণ টিকে থাকতে পারবে সেই বিষয়গুলো নিয়েও সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং কঠোর ভাষায় কিন্তু চূড়ান্ত যে ডেডলাইন সেটিও দেওয়া হয় যে লেবাননের যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি এবং সেখান থেকে ফিরে আসার। দেখুন, যুক্তরাষ্ট্রের এই যে রেড ওয়ার্নিং রয়েছে এটি ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু কাজে এসেছে। ইসরায়েল বর্তমানে আলাপ আলোচনা করছে লেবানন থেকে কি করে যুদ্ধবিরতি করবে এবং কি করে সৈন্য প্রত্যাহারের বিষয়টি ত্বরান্বিত করা যায়। কারণ এটি করা ছাড়া তাদের হাতে দ্বিতীয় উপায় আছে কিনা সেই বিষয়গুলোকে কেন্দ্র করেও সামরিক বিশেষজ্ঞরা সন্দিহান। যদি ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহযোগিতা না করে এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধে নিরপেক্ষ থাকে তাহলে ফলাফল কি হতে পারে তাও কিন্তু ইসরায়েলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। দেখার বিষয় এখন ইসরায়েল কি করে। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।